সন্ধ্যা তখন নেমে এসেছে কলকাতার আকাশে। শ্রাবণের বৃষ্টি সবে থেমেছে। গলির মোড়ে জমে থাকা জলের ছোট ছোট গর্তে রাস্তার আলো পড়ে চকচক করছে। বাতাসে এক অদ্ভুত সজীবতা, যেন প্রকৃতি নিজেই ধুয়ে মুছে প্রস্তুত হয়েছে কোনো রহস্যময় কাহিনী শোনার জন্য। ঠিক এমনই এক সন্ধ্যায় ব্যারাকপুর রোডের এক পুরনো দোতলা বাড়ির বারান্দায় বসেছিলেন সত্যবতী। এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে জানালার বাইরে তাকিয়েছিলেন তিনি। মৃদু বাতাসে তার শাড়ি বারবার উড়ে যাচ্ছিল। বাড়ির ভেতরে বসার ঘরে বসেছিলেন বাঙালির প্রিয় সত্যান্বেষী, তার পাশে সহচর এবং বিশ্বস্ত বন্ধু অজিত। আজকের আবহাওয়াটা বেশ সুন্দর না অজিত? ব্যোমকেশ ধীর স্বরে বললেন, চোখে মুখে এক প্রশান্ত ভাব। অজিত চায়ের কাপ নামিয়ে রেখে বলল, বেশ তো বটেই, তবে তুমি নিশ্চয়ই আবহাওয়া নিয়ে ভাবছো না ব্যোমকেশ? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। ব্যোমকেশ একটু হাসলেন। অবশ্যই বন্ধু, আরেকটি রহস্য আমাদের দরজায় কড়া নাড়ছে। ঠিক তখনই দরজায় টোকার শব্দ শোনা গেল। একজন অচেনা ভদ্রলোক প্রবেশ করলেন। তার পরনে ভেজা পাঞ্জাবি, চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। ভদ্রলোকের কাঁপা কাঁপা কণ্ঠ বেরিয়ে এলো, ব্যোমকেশ বাবু, আমার দিদির মৃত্যুর পেছনে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। সবাই বলছে দুর্ঘটনা, কিন্তু আমি জানি এটা খুন। সত্যবতী ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসে বিস্ময়ের সাথে তাকিয়ে রইলেন। অজিত তার ডায়েরিটা হাতে নিল, আর ব্যোমকেশ সামনের দিকে ঝুঁকে বললেন, সব খুলে বলুন। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। ঝিরঝির শব্দের মাঝে শুরু হলো আরেকটি রহস্যের পর্দা উন্মোচন। ভদ্রলোক একটা গভীর শ্বাস নিলেন। ভেজা জামা থেকে জল টপ টপ করে পড়ছিল মেঝেতে। ব্যোমকেশ চোখ সরু করে তার মুখের দিকে তাকালেন, যেন তিনি তার মনের ভেতরটা পড়ে নিতে চাইছেন। আমি প্রশান্ত মুখার্জি। আমার দিদির নাম ছিল বিনীতা সেন। 3 দিন আগে তিনি মারা যান, আর সবাই বলছে এটা নিছকই একটা দুর্ঘটনা, কিন্তু আমি জানি এটা খুন। অজিত কলম হাতে নিল। ডায়েরির প্রথম পাতায় বড় বড় অক্ষরে লিখল, বিনীতা সেন হত্যা রহস্য। আপনার দিদির মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলুন। ব্যোমকেশ শান্ত স্বরে বললেন। প্রশান্তবাবু গলা পরিষ্কার করে বলতে শুরু করলেন, আমার দিদি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ অঞ্চলে থাকতেন। স্বামী প্রয়াত, নিঃসন্তান। বড় বাড়িতে একাই থাকতেন। শুধু পুরনো কাজের লোক শৈলজা দিদি ছিল তার সঙ্গী। 3 দিন আগে বিকেলের দিকে তিনি ছাদ থেকে পড়ে যান। পুলিশ এসে বলল হয়তো বৃষ্টি হওয়ায় পিচ্ছিল ছাদে হাঁটতে গিয়ে পড়ে গেছে। কিন্তু কিন্তু ব্যোমকেশ উৎসুক হয়ে তাকালেন। কিন্তু আমি জানি
দিদি এতটা অসতর্ক ছিলেন না। তিনি খুব সাবধানে চলাফেরা করতেন, আর তার মুখে সবসময় একটা আতঙ্কের ছাপ ছিল। গত কয়েক সপ্তাহ ধরে আমি জিজ্ঞেস করলেও কিছু বলতেন না। ব্যোমকেশ একটু ভেবে নিয়ে বললেন, আপনি কি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন? না, আমি ছিলাম না। খবর পেয়েই ছুটে যাই। শৈলজা দিদি বলল দিদি ছাদে হাঁটতে গিয়েছিলেন, তারপর হঠাৎ চিৎকার শুনে খেয়ে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। ব্যোমকেশ কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন। বাইরের বৃষ্টি তখন একটু বেড়ে গেছে। আপনার দিদির কোনো শত্রু ছিল? প্রশান্ত একটু দ্বিধা করলেন, তারপর বললেন, সত্যি বলতে তিনি কয়েকদিন ধরে বলছিলেন যে কেউ যেন তাকে অনুসরণ করছে, কিন্তু তিনি সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতেন না। শুধু একদিন মৃদুস্বরে বলেছিলেন, মানুষের লোভ বড় ভয়ঙ্কর জিনিস প্রশান্ত। আমি কিছু বুঝতে পারিনি তখন। অজিত ততক্ষণে দ্রুত নোট নিচ্ছিল। ব্যোমকেশ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখলেন। আমরা কাল সকালে আপনার দিদির বাড়ি যাব। ঘটনাস্থল দেখা দরকার। ব্যোমকেশ বললেন দৃঢ় স্বরে। প্রশান্ত মুখার্জির চোখে আশার আলো ফুটল। আপনাকে পেলে হয়তো সত্যিটা সামনে আসবে ব্যোমকেশ বাবু। সত্য সবসময়ই সামনে আসে প্রশান্ত বাবু। ব্যোমকেশ এক গম্ভীর হাসি হেসে বললেন, শুধু তাকে খুঁজে বের করার জন্য সত্যান্বেষণ করতে হয়। বাইরের বৃষ্টির শব্দে ঘরটা যেন আরো রহস্যময় হয়ে উঠল। নতুন এক রহস্যের সন্ধানে ব্যোমকেশ ও অজিত আবার পথে নামতে চলেছে। পরদিন সকালে ব্যোমকেশ ও অজিত ছাতা হাতে বেরিয়ে পড়লেন প্রশান্ত মুখার্জির সঙ্গে বালিগঞ্জের উদ্দেশ্যে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন, বাতাসে বৃষ্টির গন্ধ লেগে আছে। পথের দুধারে ভিজে গাছপালা এক অদ্ভুত সজীবতার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু তারই মধ্যে লুকিয়ে আছে এক রহস্যের ছায়া। প্রশান্ত তাদের নিয়ে এলো এক বিশাল পুরনো দোতলা বাড়িতে। পুরনো কাঠের সদর দরজা খুলতে একটা সোঁদা গন্ধ এলো, আর্দ্রতায় ভেজা পুরনো কাঠের গন্ধ। শৈলজা দিদি দরজার কাছে দাঁড়িয়েছিলেন, হাতে এক পাটি তুলসী মালা। তিনি একগাল দুঃখী মুখে বললেন, আপনারা ব্যোমকেশ বাবু? দিদিমণি তো আপনাদের খুব সম্মান করতেন। আহা, কদিন আগে বলছিলেন আমি যদি কোনো বিপদে পড়ি ব্যোমকেশকে খবর দিও, কিন্তু তখন বুঝতে পারিনি। ব্যোমকেশ একটু এগিয়ে এসে বললেন, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে হবে শৈলজা দিদি, কিন্তু তার আগে আমাকে ছাদটা দেখান। শৈলজা তাদের নিয়ে ছাদে গেলেন। চারপাশে ইটের দেয়াল, কিন্তু এক কোণে একটা নরম চটের গদি রাখা ছিল। মনে হলো কেউ বসার জন্য রেখেছিল। এটা আগে থেকেই ছিল? ব্যোমকেশ জিজ্ঞেস করলেন। না বাবু, আমি তো কখনো দেখিনি। শৈলজা দিদি অবাক হয়ে বললেন। ব্যোমকেশ হাঁটু গেড়ে বসে গদি পরীক্ষা করলেন, তারপর একদিকটা তুলে ধরতেই নিচে ছোট্ট একটা কাগজ বেরিয়ে এলো। কাগজটা খুলে পড়তেই
তার চোখে এক মুহূর্তের জন্য একটা ঝলক দেখা দিল। তাতে লেখা ছিল, তুমি না শুনলে পরিণাম খারাপ হবে। শেষবারের মতো বলছি, মৌনতা রক্ষা করো। অজিত অবাক হয়ে বলল, ব্যোমকেশ, এর মানে বিনীতা সেন কোনো চাপের মুখে ছিলেন, সেটাই মনে হচ্ছে। ব্যোমকেশ গভীরভাবে কাগজটা দেখলেন। কালি সামান্য মুছে গেছে, মনে হচ্ছে হাত ঘষা লেগেছে। বিনীতা দেবীর কোনো পরিচিত বা আত্মীয় যারা টাকা পয়সার জন্য তার ক্ষতি করতে পারে? প্রশান্ত একটু ভেবে বলল, একজন আছে, আমার কাকাতো ভাই অরুণ সেন। সে সব সময় দিদির টাকার দিকে লোভী ছিল। কয়েকবার চেয়েছিল দিদির সম্পত্তি হাতাতে, কিন্তু দিদি রাজি হন। ব্যোমকেশ মাথা নাড়লেন, তারপর বললেন, বিস্তারিত বলুন। আর হ্যাঁ শৈলজা দিদি, আপনার কাছেও আরো কিছু প্রশ্ন আছে। বৃষ্টি তখনও ঝিরঝির করে পড়ছে, আর তারই মধ্যে ধীরে ধীরে রহস্যের পর্দা উন্মোচিত হতে শুরু করেছে। এই টিপ টিপ বৃষ্টির সঙ্গেই যেন বাড়ির চারপাশে এক অদ্ভুত অদৃশ্য অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ব্যোমকেশ ছাদের প্রতিটি কোণ ভালোভাবে পরীক্ষা করলেন। দেওয়ালের ধারে কিছু শুকনো পাতা জমে আছে, বৃষ্টির জলে ভিজে একরকম পিচ্ছিল হয়ে গেছে। ব্যোমকেশের চোখ হঠাৎই একটা অদ্ভুত জিনিসে আটকে গেল, একজোড়া জুতোর দাগ। অজিত, দেখো, এখানে নতুন কোনো জুতোর দাগ রয়েছে। অজিত এগিয়ে এসে ভালো করে দেখল, জুতোর ছাপগুলো স্পষ্ট, কিন্তু বৃষ্টিতে কিছুটা মুছে গেছে। এর মানে দাঁড়ায় কেউ ছাদে এসেছিল, কিন্তু বিনীতা সেন তো একাই ছিলেন, তাই না? প্রশান্ত মুখার্জি বলল, হ্যাঁ, অন্তত আমরা তাই জানি। ব্যোমকেশ এবার শৈলজা দিদির দিকে তাকালেন, যিনি উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিলেন। শৈলজা দিদি, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বিনীতা দেবী কি কারোর সঙ্গে গোপনে দেখা করতেন? শৈলজা একটু ইতস্তত করে বললেন, আমি সব বলবো বাবু। সত্যি বলতে দিদিমণি গত কিছুদিন ধরে খুব অস্থির ছিলেন। একদিন গভীর রাতে শুনেছিলাম উনি কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন, খুব তর্ক করছিলেন। আমি কিছু জিজ্ঞেস করতে বললেন, এ নিয়ে কথা বলবে না শৈলজা। ব্যোমকেশ একটু ভেবে নিলেন, তারপর বললেন, বিনীতা দেবীর ঘরটা কি একটু দেখা যেতে পারে? সকলে বিনীতা সেনের শয়নকক্ষের সামনে এসে উপস্থিত হলেন। ঘরটি অত্যন্ত গোছানো ছিল। পুরনো আসবার একপাশে বড় কাঠের আলমারি, জানালার পাশে ছোট্ট পড়ার টেবিল। ব্যোমকেশ ধীরে ধীরে চারপাশ দেখলেন, তারপর আলমারির দিকে এগোলেন। এটার চাবি কোথায়? দিদিমণি সবসময় গলায় ঝুলিয়ে রাখতেন। তাহলে এখন চাবিটা কোথায়? প্রশান্ত হতবাক হয়ে বলল, তা তো জানি না। মৃত্যুর পর ওনার গলায় কিছু ছিল না। ব্যোমকেশ অজিতের দিকে তাকালেন। দুজনে চোখাচোখি হতেই বোঝা গেল ঘটনা গভীরতর হচ্ছে। বিনীতা দেবী গলার চেনে চাবি রাখতেন, আর সেটাই হারিয়ে গেছে। এর মানে দাঁড়ায় খুনের লক্ষ্য ছিল এই আলমারি। ঠিক তখনই বাড়ির সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এক দীর্ঘদেহী যুবক প্রবেশ করলো।
চোখে মুখে এক প্রকার অস্বস্তি, কিন্তু ভেতরে যেন প্রচ্ছন্ন রাগের ছাপ। প্রশান্ত বলল, এ হচ্ছে অরুণ সেন। অরুণ ঠান্ডা গলায় বলল, আমি শুনেছি ব্যোমকেশ বাবু এসেছেন, তাই ভাবলাম একবার দেখা করে যাই। শুনলাম এর মৃত্যু নিয়ে তদন্ত করছেন। মৃত্যু না হত্যা সেটা খুঁজে বার করতেই এসেছি অরুণ বাবু। আপনি শেষ কবে বিনীতা দেবীর সঙ্গে দেখা করেছিলেন? অরুণ একটু থেমে বলল, 2 সপ্তাহ আগে, একটা জরুরি ব্যাপারে। কি ব্যাপার? আমি তার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চেয়েছিলাম, কিন্তু তিনি দিতে রাজি হননি। এরপর আর কথা হয়নি। ব্যোমকেশ এক চিলতে হাসি দিলেন। আপনার জুতোর সাইজ কত? অরুণ চমকে গেল। মানে? আপনার জুতোর সাইজ কত? 9 নম্বর। ব্যোমকেশ এবার ছাদে পাওয়া জুতোর দাগের কথা স্মরণ করলেন। সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। রহস্য আরো ঘনীভূত হচ্ছে। বাইরে আবার বজ্রপাত হলো। ব্যোমকেশ ধীর স্বরে বললেন, এই রহস্যটা আরো জটিল অজিত। বিনীতা দেবীর মৃত্যু হয়নি দুর্ঘটনায়, এটা নিঃসন্দেহে খুন। কিন্তু খুনির উদ্দেশ্য কি? আর চাবিটাই বা কোথায় গেল? আপনার জুতোর ছাপ ছাদে কিভাবে গেল অরুণ বাবু? অরুণ থমকে গেল। মুখে এক মুহূর্তের জন্য আতঙ্কের ছাপ পড়ে গেল। তারপর বলল, ছাদে? ছাদে আমার জুতোর ছাপ যাবে কেন? সেটাই তো জানতে চাইছি। ব্যোমকেশ হালকা হাসলেন। কারণ কাল রাতের বৃষ্টিতে ছাপ মুছে যাওয়ার কথা, কিন্তু ছাপগুলো আধা শুকনো অবস্থায় রয়ে গেছে। বোঝাই যাচ্ছে মৃত্যুর ঠিক আগের দিন বা রাতে কেউ সেখানে গিয়েছিল। অরুণ একটু ঘামতে শুরু করলো। আমি কি করে জানবো? আপনার পায়ে কাদা লেগে আছে, বোঝাই যাচ্ছে আপনি এসেই সরাসরি এখানে ঢুকেছেন। কিন্তু বাড়ির সামনের পথ তো পাকা, সেখানে কাদা নেই। তাহলে কাদা লাগলো কোথা থেকে? তুমি কি বিনীতা দেবীর বাড়ির আশেপাশে ঘুরছিলে অরুণ? অরুণ এবার পুরোপুরি অস্থির হয়ে উঠল। আপনারা আমাকে সন্দেহ করছেন? আমি খুনি নই। ব্যোমকেশ চুপচাপ তাকিয়ে রইলেন। তারপর হঠাৎই বললেন, আপনার জুতোর ছাপ আমার চাই না অরুণ বাবু। আমি শুধু জানতে চাই, আপনি কি সত্যি 2 সপ্তাহ আগে শেষবার এসেছিলেন, না তারপরও এসেছিলেন? অরুণ এবার কিছু বলতে গিয়ে থেমে গেল। ব্যোমকেশ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ব্যোমকেশের মনে রহস্যের একটা নতুন মোড় উপস্থিত হয়েছে। ঠিক তখনই শৈলজা দিদি ছুটে এলেন, হাতে একটা পুরনো চাবির গোছা। বাবু, আমি রান্নাঘরের কোনায় এটা পেলাম। ব্যোমকেশ চাবিটা নিয়ে ভালো করে দেখলেন। এটা কোনো সাধারণ চাবি নয়, এটা বিনীতা সেনের আলমারির চাবি। কিন্তু এটা রান্নাঘরে এলো কিভাবে? শৈলজা বলল, কাল রাতে যখন আমি মাটির হাঁড়ির পাশে ঝাড়ু দিতে গিয়েছিলাম, তখন কিছুর খটখট আওয়াজ শুনেছিলাম। তখন অন্ধকার ছিল, ভালোভাবে দেখতে পারিনি। সকালে আবার খুঁজতে গিয়ে দেখি চাবিটা পড়ে আছে। ব্যোমকেশ এবার একটু হাসলেন। চাবিটা কেউ ইচ্ছে করেই লুকিয়ে রেখেছিল।
যাতে বিনিতা দেবীর আলমারিটা খোলা না যায়। কিন্তু কে? প্রশান্ত উদ্বেগ নিয়ে বলল। ব্যোমকেশ চাবিটা হাতে নিয়ে আলমারির দিকে এগোলেন। সেটা খুলতেই সবাই হতবাক। আলমারির ভেতর সব গুছিয়ে রাখা ছিল, কিন্তু একটা জিনিস স্পষ্টতই উধাও। একটা পুরনো লাল খাম। এই আলমারিতে কি কোনো গুরুত্বপূর্ণ কাগজ ছিল? ব্যোমকেশ জিজ্ঞাসা করলেন। প্রশান্ত একটু ভেবে বলল, হ্যাঁ, একটা পুরনো সম্পত্তির দলিল ছিল, যা দিদি খুব যত্ন করে রেখেছিলেন। তিনি বলেছিলেন সেটা খুব মূল্যবান। অরুণ এবার রাগে ফেটে পড়ল। তুমি কি বলতে চাও আমি সেটা চুরি করেছি? ব্যোমকেশ ঠান্ডা গলায় বললেন, আহা, আমরা কেউই কিছু বলিনি। তবে চোর যে এখানে ছিল তা নিশ্চিত। বাইরের বৃষ্টি আবার বাড়তে শুরু করেছে। বাতাসে যেন রহস্যের গন্ধ মিশে আছে। ব্যোমকেশ ধীরে ধীরে বললেন, এই হত্যা শুধু দুর্ঘটনা নয়, এটা সুপরিকল্পিত। খুনিকে খুঁজতে হলে আমাদের একটা হাত পাততে হবে। ব্যোমকেশের চোখে আবার সেই পরিচিত শিকারের দৃষ্টি ফুটে উঠেছে। শ্রাবণের সন্ধ্যায় রহস্য এই গল্পের প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো। খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হচ্ছি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, গল্পটিকে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে এবং গল্পটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। শ্রাবণের সন্ধ্যায় রহস্য গল্পটি সমাপ্ত হওয়ার পর কাকাবাবু ফ্যান ফিকশন গল্প নিয়ে আমি উপস্থিত হচ্ছি আপনাদের কাছে। তাই আগামী গল্পগুলো হয়ে উঠবে অনেক বেশি আকর্ষণীয়। সেগুলো শুনতে হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এখানেই বিদায়। নমস্কার।